সিজার লিস্ট তৈরি হচ্ছে এবং মৃতদেহ ইয়েতে পুড়িয়ে ফেলা সই করছে কি সব নিশ্চয়ই আমরা শুনেছেন, বাবা মা বা আত্মীয় স্বজন সই করেনি, লোকাল একজন কাউন্সিলর সই করেছে বার্নিং ঘাটে। এই ছবিতে ইনি হচ্ছেন ফিঙ্গারপ্রিন্ট এক্সপার্ট, ইনি হচ্ছেন ফরেন্সিকের লোক, ইনি হচ্ছেন পুলিশ অফিসার, এইভাবে উনি দেখাচ্ছেন। ওখানে আছেন একজন মারাত্মক লোক, যে এনার এমন কোন একটা শক্তি আছে, মহাশক্তি আছে, যে সেটা দিয়ে উনি সবকিছু করতে পারেন। ভাবা যায় কোন জায়গায় রাজ্যটাকে উনি নামিয়ে নিয়ে গেছেন। তিনি হচ্ছেন সবসময় প্রচারের আলোয় আসেন না, মানে ডনেরা যেমন প্রচারের আলো আসে না, সেই মেয়েটি আজকে মরে গেল, তার বিনিময় মূল্য কত? 10 লক্ষ টাকা। সেইটার বিরুদ্ধে আমাদের লড়াই, এই সামগ্রিক দুর্নীতিটাকে উৎপাটন করেই তবে আমরা ছাড়ব। বিচারের বাণী নীরবে নিভৃতে কাঁদে। তিলোত্তমার বিচার এখনো বিচার সাপেক্ষ, সময় সাপেক্ষ। কবে আসবে তাও আমরা সত্যিই জানি না, কিন্তু আগামীকাল একটি শুনানি রয়েছে, যার ঠিক আগে কিছু প্রশ্ন জেগে ওঠে। সেই প্রশ্ন রাখতেই আজ আমাদের সঙ্গে উপস্থিত, সেই প্রশ্নের উত্তর দিতেই আজ আমাদের সঙ্গে উপস্থিত রয়েছেন ডক্টর পবিত্র গোস্বামী, যিনি স্টুডেন্টস হেলথ হোমের সাধারণ সম্পাদক এবং একজন শিক্ষক চিকিৎসক। রোগীর নারী দেখলে তো তিনি সবকিছু বুঝতে পারেনি, সঙ্গে সঙ্গে একজন ছাত্রছাত্রী নারী দেখলেও তিনি বুঝতে পারেন। আমি জানি না এই ঘটনা প্রবাহের নারী দেখলে তিনি কতটা কি বুঝতে পারছেন বা না পারছেন, সেটা আলোচনা সাপেক্ষ। নমস্কার পবিত্রবাবু, আপনাকে স্বাগত। মাধ্যমে সদ্য নির্যাতিতা একটি মেয়ে, সদ্য নিহত হয়েছে নির্যাতিতা, সেই মেয়েটি যার বাবা মা পর্যন্ত যে সময়ে জানেনি যে তাদের মেয়ে আর নেই, তাদের একমাত্র সন্তান আর এই পৃথিবীতে নেই, এবং চরম নির্যাতনের শিকার হয়ে সে এই পৃথিবী ছেড়েছে, সেই দিন ঠিক ঘটনার 2.5 ঘন্টার, দেহ উদ্ধারের ঠিক 2.5 ঘন্টার মধ্যে ওই ক্রাইম জোনে উপস্থিত হলেন বেশ কিছু নামী চিকিৎসক, সন্দীপ ঘোষের আইনজীবী এবং ফরেন্সিক বিশেষজ্ঞরা। আপনার কি মনে হয় এই ঘটনাটা পুরোপুরি কাকতালীয় নাকি দীর্ঘদিনের পরিকল্পনা? না দেখুন, এইটা যেটা হচ্ছে যে এখন তো অনেক মানুষ জেনে গেছেন বিষয়টা সম্বন্ধে। এই ঘটনা তো কাকতালীয় অবশ্যই নয়, কারণ এটা আমরা যেটা মনে করছি বা আমাদের মেডিকেল প্রফেশনের সঙ্গে যুক্ত অনেকেই এটা দৃঢ়ভাবে এখন বিশ্বাস করছেন যে এইটা আপনার একটা বড় রকমের দুর্নীতি চক্র, যা আজকে সারা আমাদের রাজ্যকে গ্রাস করে ফেলেছে। সেই দুর্নীতি চক্রের একটা মারাত্মক বহিঃপ্রকাশ হচ্ছে এই ঘটনাটা। এবং এইটা আজকে যদি মানে ওই মেয়েটি নির্দিষ্টভাবে হয়েছে, এটা যে কোনো কারুর সঙ্গে যে কোনো সময় হতে পারত, যেরকম পরিস্থিতি দাঁড়িয়েছে। এবং আরজিকর মেডিকেল কলেজ বেসিক্যালি বলতে গেলে এই বর্তমান শাসক গোষ্ঠীর দুর্নীতির একটা ল্যাবরেটরি হয়ে গিয়েছিল, পরীক্ষা নিরীক্ষা চালাচ্ছিল যে কত রকমের দুর্নীতি করা যায়। যেমন ধরুন, যেগুলো মানুষ ভাবতে পারেনি, হাসপাতালের বর্জ্য পদার্থ বিক্রি করে তার থেকে সেটা নিয়ে দুর্নীতি বেশ বড় ধরনের, যেগুলো হচ্ছে সেটা শুধু দুর্নীতি অর্থনৈতিক নয়, সেটা ভেবে দেখুন যে সেটা তার যেটা ডিসপোজেবল আইটেমস, একবার ইউজ করলেই ফেলে দিতে হয়, সেইগুলো রিসাইকেল হয়ে নাকি বাংলাদেশ পর্যন্ত চলে যাচ্ছিল। এবং এটা কোনো গুজব নয়, এখন আর এটা মোটামুটিভাবে এর মধ্যে চলে এসেছে। তাহলে শুধু সেটা যে অর্থনীতির ব্যাপার নয়, যার কাছে ব্যবহার হচ্ছিল সে কতটা মারাত্মক এর মধ্যে রয়েছে বলুন। তা এইরকম মানে তার সঙ্গে যে আমরা তো ধরুন মেডিকেল পড়াশোনা করেছি, আমি ছাত্র ছিলাম, এখন সব মিলিয়ে আমার প্রায় 35 বছরের এই চিকিৎসক জীবন যাপন। তা সেক্ষেত্রে আমি অধ্যাপনাও করছি 24 বছর। এই 24 বছরের মধ্যে বর্তমানে 12 বছর এই শাসকের আমলে, তার আগে 12 বছর আগের শাসকের আমলে। এমনকি এই শাসকের আমলেও প্রথম 3-4 বছর এই ভয়ঙ্কর পরিস্থিতিটা তৈরি হয়নি। মানে এখন যেটা পরিস্থিতি তৈরি হয়েছে, ধরুন একটা ছেলেকে পাস করতে গেলে তাকে পাস করতে গেলে টাকা দিতে হবে, ফেল করানোর জন্য তাকে যদি সে দুর্নীতির সঙ্গে যুক্ত হতে না চায় তাহলে তাকে ফেল করানো হবে। এমনকি যে ছেলে সাদা খাতা জমা দিচ্ছে সেই ছেলে হচ্ছে পরীক্ষায় দেখা যাচ্ছে অনার্স, অর্থাৎ 75% মার্কস। আমাদের মেডিকেল প্রফেশনে অনার্স পাওয়াটা একটা খুব সম্মানের বিষয়। 75% মার্কস পেয়ে যাচ্ছে সাদা খাতা জমা দিয়ে, মানে এগুলো ভাবা যাচ্ছে না। এবং এটা তো কলকাতা আমাদের যে হেলথ ইউনিভার্সিটির পরীক্ষায় এটা দেখাই গিয়েছে, কলকাতা মেডিকেল কলেজের মতন, মানে যে 150 বছরের বেশি বয়স্ক মেডিকেল কলেজ, সেখানে এটা প্রমাণিত হয়ে গেছে যে 3টি ছেলে তারা আসলে পেয়েছিল 3, 4, 7 এরকম করে নাম্বার। তারা পরীক্ষার প্রথম ফলাফল বেরিয়েছে, তাদের দেখা গেছে অনার্স পেয়েছে।
পরে খাতা রিভিউ করতে গিয়ে দেখা যায় তারা আসলে ওই 3, 4, 7 পাওয়ার যোগ্য। তো এইরকম একটা পরিস্থিতি। তার সঙ্গে আমরা পরীক্ষক যারা, আমরা তো মেডিকেল ছাত্র তৈরি করি, তা আমাদের ডাক্তার তৈরি করি আমরা। আমরা যখন পরীক্ষা নিচ্ছিলাম তাতে দেখা যাচ্ছিল যে উত্তরবঙ্গে মানে শিলিগুড়ি মেডিকেল কলেজের ছাত্রছাত্রীদের যা পরীক্ষার প্রশ্নপত্রের উত্তর, আমার ডায়মন্ড হারবার মেডিকেল কলেজ, আমি এখন যেখানে আছি, তার সেখানকার এক উত্তর। SSKM হাসপাতালে ছাত্রছাত্রীদের পরীক্ষার খাতার উত্তরপত্র এক, এবং ভুলগুলো পর্যন্ত এক। এবং এরকমও পাওয়া গেছে যে পরীক্ষার এর মধ্যে সেই মানে তারা যে সেইগুলো নির্দিষ্ট যেখান থেকে কপি করেছে, মানে তাদেরকে ছাপানো, সেটা পরীক্ষার খাতার ভেতরেও পাওয়া গেছে। মানে একদম কোশ্চেন বেরিয়ে তো গেছেই, তার নির্দিষ্ট ছাপানো উত্তর তৈরি হয়ে ডিস্ট্রিবিউট হয়েছে। এটা ভাবা যাচ্ছে না। মানে এর আগে একটা শোনা গিয়েছিল, এখানকার একজন মন্ত্রী, তিনি ডাক্তার, তার ছেলে পরীক্ষা দেওয়ার সময় CCTV ক্যামেরা খুলে রাখা হয়েছিল। এটা ওই আগেই হয়েছে, বেশ কিছুদিন আগে। মানে এইসব করতে করতে এরা এমন ভাবে এখন হাত পাকিয়ে ফেলেছে যে এরা হচ্ছে একের পর এক নতুন ধরনের দুর্নীতি করতে শুরু করেছে। এবং আরজিকর হচ্ছে এইটার একটা বড় পরীক্ষাগার। মানে মৃতদেহ, ডেড বডি সাধারণভাবে তার কি, ডেড বডিতে যতক্ষণ পর্যন্ত সেই ডেড বডিতে পোস্টমর্টম না হচ্ছে, সেই ডেড বডি কিন্তু কোনো রকম ভাবে কাটাছেঁড়া করা উচিত না। এই আরজিকর মেডিকেল কলেজের প্রিন্সিপালের অর্ডারে এই ডেড বডিকে নিয়ে তারপরে মানে কাটাছেঁড়া পরীক্ষা নিরীক্ষা হয়েছে এবং সেখান থেকে সে টাকা রোজগার করেছে। এরকম অদ্ভুত অদ্ভুত ধরনের দুর্নীতি। এবং এই যে প্রিন্সিপাল, আরজিকর মেডিকেল কলেজের প্রিন্সিপাল ডক্টর সন্দীপ ঘোষ, এইটা গত 2022-এ মানে বছর দেড়েক আগে আরজিকর মেডিকেল কলেজে আর একটা বড় আন্দোলন হয়েছিল, সেই ছাত্রছাত্রী জুনিয়র ডাক্তারদের আন্দোলন। সেখানে তাদের এই ডক্টর সন্দীপ ঘোষের বিভিন্ন রকমের তার অনাচার নিয়ে তিনি যাতে পদত্যাগ করেন সেই নিয়ে আন্দোলন হয়েছিল। তার সঙ্গে আমরা যেটা বলেছি যেটা সব থেকে মারাত্মক দুর্নীতি, তার সঙ্গে আরেকটা যেটা হচ্ছে যে এই ক্যাম্পাসগুলোর ভেতরে কোনো গণতন্ত্র নেই, কোথাও কোনো ছাত্র সংসদ নির্বাচন হয় না। লোকে অরাজনীতির কথা বলে, কিন্তু অরাজনীতিকে সম্পূর্ণ রকম ভাবে যদি মাত্রা ছাড়া ভাবে বেড়ে যায়, তার কি পরিণতি হতে পারে আজকে আরজিকরের এই ঘটনা তার প্রমাণ। কোনো মেডিকেল কলেজে, কোনো সাধারণ কলেজে গত 10 বছর ধরে কোনো নির্বাচন নেই। ফলে এই যে কোনো কর্তৃপক্ষ যদি কোনো দুর্নীতি করে, সেটা তো নির্বাচনের ইস্যুতে চলে আসতো, এক পক্ষ না এক পক্ষ বলতো, এইসব সামনে আসেইনি। ছাত্রছাত্রীদেরকে সম্পূর্ণ রকম ভাবে তাদেরকে মত প্রকাশের কোনো রকমের সুযোগই রাখা হয়নি। ফলে যে একটা ওয়াচডগের ব্যাপার ছিল যে নির্বাচনের ইয়েতে ইস্যুগুলো চলে আসবে, সেটা সম্পূর্ণভাবে সমস্ত কিছু একটা মনোনীত কাউন্সিল, মানে মনোনীত কাউন্সিল মানে আরজিকরের সন্দীপ ঘোষের যাকে মনে করছে সেই কাউন্সিল। মানে এবং এই যে মেয়েটি মারা গেছে, মারা যাওয়ার পর থেকে পদে পদে প্রত্যেকটা বিষয়ে একদম প্রথম দিন থেকে, আপনি তো কয়েকটা বিষয় বললেন, সাধারণ মানুষও কয়েকটা বিষয় যেটা মানুষ জানে না, যে প্রথম যখন কলেজে কোনো ঘটনা ঘটলে একটা হচ্ছে যে কলেজের প্রিন্সিপালের সব রকমের দায়িত্ব পড়ে যে অভিযোগটা তিনি করবেন। এখানে কিন্তু তিনি কোনো অভিযোগই করেননি যতক্ষণ পর্যন্ত না ওইটা মানে ইয়ে হয়েছে, যে কোনো অভিযোগই করেননি। এবং তারপরে দেখা যাচ্ছে যখন পুলিশ ইতিমধ্যে FIR হয়ে গেছে, সেটাও অনেক দেরিতে হয়েছে, যখন FIR হয়ে গেছে তখন উনি একটা তদন্ত কমিশন তৈরি করছেন। সেই তদন্ত কমিশনে আছে কারা, যারা হচ্ছে এই ঘটনার সঙ্গে সম্ভাব্য যুক্ত থাকতে পারে কোনো না কোনো ভাবে, প্রত্যক্ষ বা পরোক্ষভাবে। সন্দীপ ঘোষের পেটোয়া লোক, এবং এমনকি 2 জন ছাত্র এখানে মানে জুনিয়র ডাক্তার এই তদন্ত কমিশনের ভেতরে ছিল, যারা হচ্ছেন এই কিছুদিন আগে, বছরখানেক আগে আরজিকর মেডিকেল কলেজের স্টুডেন্টস অ্যাসোসিয়েশন দখল, প্রাক্তন ছাত্র সংসদ দখল নিয়ে খুব সিনিয়র চিকিৎসকদেরকে ভয়ঙ্কর রকমভাবে দৈহিক এবং মানসিকভাবে আক্রমণ করার জন্যে তাদের বিরুদ্ধে FIR হয়েছিল পুলিশের কাছে। অনেক বয়স্ক চিকিৎসকরা FIR করেছিলেন। যাদের বিরুদ্ধে FIR থানায় নথিভুক্ত আছে, সেই সবের কোনো তদন্ত না করে তাদেরকে তদন্ত কমিশনে বসিয়ে দেওয়া হলো। আচ্ছা, ব্যাপারটা বুঝতে পারছেন? মানে পুরোটাই আর কি আগে থেকে ঠিক করা হয়েছে যে এইটা হবে, এবং তারপরে যেমন আমাদের রাজ্যে হয় আর কি, আগে থেকেই বলে দেওয়া হয় যে ওটা সাজানো ঘটনা, ওটা কোনো বিষয়ই নয়, ওটা ছোট ছেলেরা করেছে। এই যে বিষয়গুলো এরকম, ওটা আগে থেকে সাজানো ছিল যে জিনিসটা কি হবে, এবং এই যে আগে থেকে নির্ধারণ করে দেওয়া যে একটা ঘটনা। এবং চিন্তা করুন, আপনি পুলিশের কমিশনার, মানে হাইয়েস্ট পোস্ট অফ পুলিশ অ্যাডমিনিস্ট্রেশন, তিনি এসে কিছু না জানি আগে বলে দিচ্ছেন এটা আত্মহত্যা। এটা যে কত বড় অপরাধ, মানে এখনো নির্লজ্জতায় উনি ওই পদটা দখল করে বসে আছেন। মানে তার যে ছবি বেরোচ্ছে তাতেও কোনো মানে অনুশোচনার কোনো বিষয় নেই। এবং এই যে ইন্দিরা মুখোপাধ্যায়, তিনি একজন IAS অফিসার, তিনি বলছেন, দেখাচ্ছেন ছবি বার করে, এবং ছবিটা ক্রপ করা ছবি, যে ছবিটা উনি দেখাচ্ছেন যে দেখুন সেমিনার, একটা সংবাদ মাধ্যম
প্রকাশ করে দিয়েছিল সেমিনার হলের ওই ভেতরে, যেখানে আসল মানে মেয়েটিকে পাওয়া গিয়েছিল। অকুস্থল ওইটা কিনা এখনো কেউ জানে না। আমাদের ঘোর সন্দেহ যে আদৌ ঘটনাটা ওখানে ঘটেনি, অন্য কোনো জায়গায় ঘটিয়ে তারপর ওখানে মৃতদেহটিকে রাখা হয়েছিল, তা নাহলে ওরকম সুসজ্জিত ভাবে মৃতদেহ থাকতে পারে না। তো সেইখানে হচ্ছে যে সেখানে দেখা গেছে যে বেশ ঠিক ঠিক করছে ভিড়, এবং তার একটা ছবি তুলে কোনোভাবে একটা সংবাদ মাধ্যম সেটাকে প্রকাশ করে দেয়। ইন্দিরা মুখোপাধ্যায় আইএএস অফিসার, একজন মহিলা, মানে ভাবতেও মানে কলঙ্ক, একজন মহিলাকে, একটা উচ্চশিক্ষিত মহিলাকে তার নিজের ডিউটির জায়গায় এরকম মারাত্মকভাবে অবর্ণনীয় অত্যাচার করে খুন করা হয়েছে। সেইখানে একজন মহিলা তিনি হচ্ছেন দেখাচ্ছেন যে এই দেখুন এই ছবিতে ইনি হচ্ছেন ফিঙ্গারপ্রিন্ট এক্সপার্ট, ইনি হচ্ছেন ফরেন্সিকের লোক, ইনি হচ্ছেন পুলিশ অফিসার, এইভাবে উনি দেখাচ্ছেন। কিন্তু আসলে ওই ছবিটা ক্রপ করা, অর্থাৎ ওই ছবিটা থেকে দু তিনজনের ছবি বাদ দিয়ে দেওয়া হয়েছে, এবং ছবিটাকে ভালো করে দেখলেই বোঝা যাচ্ছে যে একজনের শুধু হাতের এই পোর্শনটা দেখা যাচ্ছে, এবং সেটা কে, ওই পোর্শনটা যারা দেখা যাচ্ছে ছবিটা কমপ্লিট দেখলেই বোঝা যাচ্ছে ওইটা হচ্ছে বিরূপাক্ষ বিশ্বাস। এবং তার পাশে দাঁড়িয়ে আছে কে, অভিক দে। এই বিরূপাক্ষ বিশ্বাস, অভিক দে, সন্দীপ ঘোষ, এরা হচ্ছে যে সামগ্রিকভাবে, ওখানে আছেন একজন মারাত্মক লোক যিনি হচ্ছেন সবসময় প্রচারের আলোয় আসেন না, মানে ডনেরা যেমন প্রচারের আলোয় আসেন না, তিনি সুদীপ্ত রায় এমএলএ, তিনি হচ্ছেন প্রচারের আলোয় আসেন না। এবং আমাকে এইরকম মানে একটা অদ্ভুত রকম ভাবে এই যে একটা পুরো বাহিনী, এই বাহিনীটার কাজই হচ্ছে সমস্ত রকমের দুর্নীতিকে করা। এবং এইটা ধরে নিন, এই যে এত বড় চক্রটা হচ্ছে, তাতে সন্দীপ ঘোষ এর মধ্যেও ছাত্রদের যেটুকু আন্দোলন হয়েছিল 2022 সালে এবং তার আগে, মোট 3 বার উনি বদলি হয়ে যান আরজিকর থেকে, মানে উচ্চতর প্রশাসন তাকে বদলি করেন এই আন্দোলনের চাপে। অদ্ভুত ভাবে প্রত্যেক বাড়ি উনি আবার 15-20 দিনের মধ্যে ফেরত চলে আসেন। ফলে আরজিকর মেডিকেল কলেজে ছাত্র, জুনিয়র ডাক্তার সকলের মধ্যে কি বার্তা যায় যে এনার এমন কোন একটা শক্তি আছে, মহাশক্তি আছে, যে সেটা দিয়ে উনি সবকিছু করতে পারেন। আচ্ছা, তাহলে সন্দীপ ঘোষের যারা প্রশাসক, যারা করে সন্দীপ ঘোষের বদলি কে করতে পারে? ডিরেক্টর অফ মেডিকেল এডুকেশন। কে তাতে অনুমোদন দেন? প্রাথমিকভাবে স্বাস্থ্য সচিব, হেলথ সেক্রেটারি। তাহলে তাদের বিয়ে ছাড়া, সম্মতি ছাড়া উনি বারবার এরকম ভাবে ফিরে আসতে পারেন না। আর স্বাস্থ্য সচিব কখনো সংশ্লিষ্ট মন্ত্রীর অনুমোদন ছাড়া বারবার এরকম ধরনের একজন অভিযুক্ত, যার অভিযোগ উঠছে, তাকে যিনি নিয়ে মানে অনুমোদন দিয়ে দিচ্ছেন আবার বদলি ব্যাক হয়ে যাওয়া আরজি করে, এটা কি সম্ভব? এটা কখনোই সম্ভব নয় উচ্চতম স্তরের। এক্ষেত্রে সব থেকে আমি যেটা মনে করি, পশ্চিমবাংলার মানুষ নিশ্চয়ই তাদের মনে আছে যে এই যে শাসক এসেছিল কিন্তু গুন্ডা কন্ট্রোল করার প্রতিশ্রুতি দিয়ে, যে তোমরা আমাকে গুন্ডা দেখাচ্ছ, আমি গুন্ডা কন্ট্রোল করি। এই গুন্ডা কন্ট্রোলারের হাত আছে সবটার মধ্যে, মানে সন্দীপ ঘোষের মাথার উপরে হাত আছে, তার উপরে হাত আছে, সবের উপরে আলটিমেটলি কিন্তু গুন্ডা কন্ট্রোলার এবং তার পরিবারের হাত আছে। তা নাহলে এরকম একচ্ছত্র দুর্নীতি এরকম ভাবে প্রশ্রয় ভাবে কখনো চলতে পারে না। আপনি বিরূপাক্ষ বিশ্বাসের নাম করলেন, বিরূপাক্ষ বিশ্বাস, অভিক দে, অনেককেই আমরা যে ছবি সামনে আসছে সেখানে দেখতে পাচ্ছি। আমরা দেখতে পাচ্ছি যে সন্দীপ ঘোষের আইএমএ সন্দীপ ঘোষের লাইসেন্স সাসপেন্ড করেছে সন্দীপ ঘোষকে, কিন্তু বিরূপাক্ষ বিশ্বাস ট্রান্সফার হয়ে কাকদ্বীপে চলে গিয়েছেন, যে কিনা থ্রেট কালচার চালু করেছে এরকম অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। সে যে কাকদ্বীপে গিয়ে আবারও ওই ঘটনা ঘটাবে না, এর কোনো গ্যারেন্টি আছে? আইএমএ বললেন, কিন্তু এই রাজ্য আইএমএরও ঘুম ভেঙেছে অনেক পরে। রাজ্য আইএমএও বেসিক্যালি শাসক দলের আর একটা গোষ্ঠীর হাতে আছে, শাসক দলের প্রভাবমুক্ত নয়। এবং আপনারা জানেন না হয়তো, বা জেনেওছেন, সংবাদ মাধ্যমেও বেরিয়েছিল, এই আইএমএ নির্বাচনকে ঘিরে কলকাতা আইএমএ, মানে বঙ্গীয় আইএমএর মধ্যে সব থেকে যে শক্তিশালী কলকাতা আইএমএ, এই নির্বাচন ঘিরে এই পাশে ক্রিক রোয়েতে ওদের যে অফিস আছে, সেই অফিসে এই দুই দলের চিকিৎসকদের মধ্যে এবং বাইরের ভাড়াটে গুন্ডা এনে প্রকাশ্য রাস্তায় মারামারি হয়েছিল। এই বছর 1.5 আগেকার ঘটনা। মানে বিষয় গোটাটাই আর কি একটা গুন্ডায়ন, মানে গোটাটাই একটা সামগ্রিকভাবে সমাজ বিরোধীদের হাতে ছেড়ে দেওয়া হয়েছে। চিকিৎসকদের নিজস্ব নির্বাচনে মারামারি হচ্ছে প্রকাশ্য রাস্তায়, এবং তাতে গুন্ডারা যুক্ত হয়ে যাচ্ছে। তো এই যে রাজ্য আইএমএও কিন্তু এতদিন ধরে এই যে জিনিসগুলো জানতো না তা না। এই যে আপনারা অভিক দে, বিরূপাক্ষ বিশ্বাসের নাম হয়তো নতুন শুনছেন, আপনারা যারা চিকিৎসক নন। আমরা চিকিৎসকদের যে সংগঠনগুলো আছে
যারা জয়েন্ট প্ল্যাটফর্ম অফ ডক্টরস, আমি জয়েন্ট প্ল্যাটফর্ম অফ ডক্টরসের সঙ্গে যুক্ত আছি, 5টা চিকিৎসক সংগঠনের সম্মিলিত সংগঠন, এবং এরা সম্মিলিতভাবে একসঙ্গে এসছে এই কারণেই এদের মধ্যে কিন্তু মতাদর্শের অনেক ফাঁক আছে। কেউ একটু বাম, কেউ ডান, কেউ মধ্য বাম, এরকম অনেকে আছে, কিন্তু তারা একসঙ্গে এসছে একটাই কারণ, তারা দেখছে যে প্রত্যেকে বেঁচে থাকার ন্যূনতম অস্তিত্ব সম্মান নিয়ে বেঁচে থাকার সুযোগটাও এই শাসক দল রাখছে না। তার ট্রান্সফার পোস্টিং করা চিকিৎসকদের তুমি তার কথা না শুনলে, টাকা না দিলে তোমার ট্রান্সফার পোস্টিং, তুমি চিরকাল হয়তো একটা খারাপ জায়গায় থেকে যেতে পারো। আর তুমি যদি ধামাধরা হও বা তুমি যদি সেই পরিমাণ অর্থ দাও, ধামাধরাও হচ্ছে না এখন, শুধু সেই পরিমাণ তুমি অর্থ দাও। এবং আপনারা জানেন হয়তো পশ্চিমবাংলায় এখন ওই 75-25-এর একটা ভাগ আছে, অর্থ সংগ্রহ করো, 75% তোমাকে উপরে পাঠিয়ে দিতে হবে একটা নির্দিষ্ট জায়গাতে, সেইটাতে। এবং সেখানে এই শ্যামাপদ দাস নাম নিশ্চয়ই শুনেছেন আপনারা, যে কালীঘাটের ডাক্তার কাকু, কালীঘাটের একজন কাকু, কালীঘাটের ডাক্তার কাকু শ্যামাপদ দাস, এই তাকেও আমরা চিনলাম, আমরা চিকিৎসকরা চিনলাম অনেক পরে। এবং পরে আমরা বুঝতে পারলাম যে আলটিমেট কন্ট্রোল কিন্তু উনি করছেন, ওনার কথায় কিন্তু এই সমস্ত কিছু বিরূপাক্ষ, অভিক দে, সুদীপ্ত রায়, যার যা বারবারন্ত, সুশান্ত রায় উত্তরবঙ্গে, কুখ্যাত উত্তরবঙ্গের লবির কথা হয়তো শুনেছেন, তাদের যার যা বারবারান্ত, এর পিছনে কিন্তু শ্যামাপদ দাসের হাত আছে। এবং তিনি কোথায় না, তিনি হচ্ছেন কালীঘাটের ডাক্তার কাকু। তা এখন এই যে বিষয়টা, গোটা বিষয়টার মধ্যে আজকে এই ধরুন রাজ্য আইএমএ আজকে যেটা করছে, এগুলো তাদের কাছে অনেক কাল আগে তারা জানতো, কারণ আমরা জয়েন্ট প্ল্যাটফর্ম অফ ডক্টরসের পক্ষ থেকে বারবার করে সমস্ত প্রতিষ্ঠানকে আমরা জারি করি। ওয়েস্ট বেঙ্গল মেডিকেল কাউন্সিলের যে নির্বাচন, অর্থাৎ চিকিৎসকদের নীতি নৈতিকতা, তাদের প্র্যাকটিস নিয়ন্ত্রণ করার একটা সংস্থা আছে, স্বশাসিত সংস্থা পড়েছে ওয়েস্ট বেঙ্গল মেডিকেল কাউন্সিল। সেই ওয়েস্ট বেঙ্গল মেডিকেল কাউন্সিলের নির্বাচন হয়েছিল আজ থেকে 1.5-2 বছর আগে। কল্পনা করতে পারবেন না সেই নির্বাচনকে ভয়ঙ্কর রকম রিগিং, মানে ভাবতে পারছেন একটা চিকিৎসকদের স্বশাসিত সংস্থা, তার এত পরিমাণ রিগিং এবং এত পরিমাণ সন্ত্রাস তার মধ্যে করা হয়েছিল, যে ওই অভিক দিয়ে, ওই বিরূপাক্ষ বিশ্বাস, যারা আজকে মানুষ বুঝে যাচ্ছে যে এরা হচ্ছে শয়তানের, মানে কি বলবো, শয়তানের শয়তান, তাদেরকে সব মেডিকেল কাউন্সিলের মাথায় বসানো হয়েছে। অর্থাৎ যারা সব থেকে দুর্নীতিগ্রস্ত, যারা সব থেকে হচ্ছে যে সমাজ বিরোধী, তারা হচ্ছে চিকিৎসকদের নীতি নৈতিকতার নির্ধারক হয়েছে। এবং এইটা আইএমএ জানতো না, আইএমএ জানতো, রাজ্য আইএমএ জানতো। এখন রাজ্য আইএমএ যেহেতু এদেরকে আমরা একদম সাধারণ মানুষের কাছে একদম ধরা পড়ে গেছে, রাজ্য আইএমএ নিজেদেরকে একটু ভালো রাখার জন্য এই জিনিসগুলো করা উচিত, এবং কিছুটা কেন্দ্রীয় আইএমএ চাপে করছে। কেন্দ্রীয় আমাদের যে অল ইন্ডিয়ার যে আমাদের তো আইএমএ হচ্ছে চিকিৎসকদের সর্ববৃহৎ সর্বভারতীয় সংগঠন, এবং সবাই প্রায় আমরা আইএমএর মেম্বার, সেই জন্য কেন্দ্রীয় আইএমএর চাপে কিছুটা, আর কিছুটা নিজেদেরকে একটু আলাদা করার জন্য এটা করছে। কিন্তু আপনার এইটা, এরা হচ্ছে এই অভিক দে, এটা এখন দেখবেন আপনি যে কোনো মেডিকেল কলেজে গেলে এখন শুনতে পাবেন থ্রেড সিন্ডিকেট। এই যে ভয়ের একটা পরিবেশ, হ্যাঁ ভয়ের একটা পরিবেশ, সব জায়গাতে কলেজ কাউন্সিলের মিটিং হয়, মানে মেডিকেল কলেজগুলো চালানোর জন্য একটা কলেজ কাউন্সিলের মিটিং হয়। কলেজ কাউন্সিলের মিটিং এর কারা সদস্য? প্রিন্সিপাল, সুপার, এরা ছাড়া হচ্ছে প্রত্যেক ডিপার্টমেন্টের হেড। তো এই বিভাগীয় প্রধানদের নিয়ে কলেজ কাউন্সিল, সেইখানে দেখা যাচ্ছে সেইখানে এমন 2-3 জনকে মানে সদস্য করে রেখে দেওয়া হচ্ছে, বা আনঅফিসিয়ালি উপস্থিত থাকছে, যাদের কিন্তু ওই মানে শিক্ষা দীক্ষার ক্ষেত্রে ওই ধারে কাছেও পড়ে না, কিন্তু তারাই নির্ধারক। তারা যে কথা বলে দিচ্ছে সমস্ত ফ্যাকাল্টি, তাদের শুধু সেই হীরক রাজার দেশে দেখেছেন ঠিক ঠিক কিনা, ওই তারা শুধু ঠিক কিনা। এটা আমাদের কাছেও দুর্ভাগ্যজনক যে আমাদের শিক্ষক চিকিৎসক যারা আছে, তারাও তো সংখ্যায় কম নয়। আমাদের এই একটা বড় অংশের শিক্ষক চিকিৎসক, তাদের খুব সামান্য ট্রান্সফার পোস্টিং এর সুবিধা অসুবিধা হবে, এই জন্য তারাও কিন্তু এই বিষয়টাকে মুখ বুঝে মেনে নিয়েছেন দীর্ঘদিন, শুধু ব্যতিক্রমে কিছু মানুষ বাদ দিয়ে, যারা আমরা খুবই সংখ্যালঘু একটা অংশ ধারাবাহিকভাবে এর বিরুদ্ধে চিৎকার করছিলাম, আমরা শোর মাচাচ্ছিলাম, এবং কিন্তু গোটা বিষয়টা কি এরা চেপে দিতে সক্ষম হয়েছে। এই যে পশ্চিমবাংলায় যতগুলো বড় দুর্নীতি হয়েছে, যতগুলো বড় নির্যাতন হয়েছে, একটা ক্ষেত্রে আপনি বলুন তো কোনো শাস্তি হয়েছে? একটা ক্ষেত্রে। আজকে আপনি ওই যে ধানতলা বলুন, তারপরে আপনি ওই আপনার হাঁসখালি বলুন, কাকদ্বীপ বলুন, বগটুই বলুন, আনিস খান বলুন, যেগুলো বড় বড় ঘটনা, মানে এর বাইরে তো অসংখ্য ছোট ঘটনা রয়েছে। যে বিহারে একজন ট্যাক্সি ড্রাইভারের মেয়ে, প্রথম যে ঘটনাটা ঘটলো বোধ 12 না 13 সালে, মেয়েটিকে তার শারীরিক নির্যাতনের পর তারপরে তাকে হুমকি দেওয়া হলো, এবং শেষ পর্যন্ত তাকে জ্বলন্ত জ্বালিয়ে দেওয়ার পর্যন্ত চেষ্টা করা হলো, এবং তার বাবা বাধ্য হয়ে পশ্চিমবাংলা ছেড়ে বিহার চলে গেল। গুজরাটের দাঙ্গার পরে
সেই ছবিটা আপনাদের বয়স কম, আপনারা দেখেছেন জানি না, সেই হাত জোর করে ওই যে সেই যুবকটির ছবি, যে সে প্রাণ ভিক্ষা করছিল গুজরাটে, যাদেরকে তার মারতে এসেছিল, একটি মুসলিম যুবক, সে ওখান থেকে চলে পশ্চিমবাংলায় চলে আসে এবং এখানে এসে বলে আমি নিঃশ্বাস, এই প্রথম আমি এতদিন পরে যে আমি নিঃশ্বাস নিলাম একটু প্রাণ ভরে। সেই বাংলা, যে বাংলা আমার লোকে বিপদে বলে আশ্রয় দিত, সেই বাংলা আজকে ভয়ঙ্কর রকম ভাবে আমার এদের কাছে, বিশেষত মেয়েদের কাছে একটা ভয়ঙ্কর বিপজ্জনক জায়গা হয়ে দাঁড়িয়েছে। একটা ঘটনা তো কোনো শাস্তি হয়নি, একটা ক্ষতিপূরণ দিচ্ছে একটা মেয়ে, তার মান সম্মান সমাজে থেকে, এবং একটা মেয়ের যদি এরকম শারীরিক অত্যাচার হয়, আপনারা জানেন যে তারপরে তাকে সমাজে কত রকমের প্রশ্নের মুখোমুখি হতে হয়, তার নিজের পরিবার থেকে আরম্ভ করে। সেই সমস্ত টাকা বিনিময়ে তো তার একটা টাকা 50,000 টাকা 1 লাখ টাকা দিয়ে দিলেও হয়ে গেল। এই মেয়েটির ক্ষেত্রেও আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী কি কত বড় ঔদ্ধত্য, তিনি বলছেন 10 লাখ টাকা দিয়ে দেবো পরিবারকে, অথচ ওই মেয়েটি যে মানে চাকরিতে যেখানে আছে সেইটা ছাড়তে গেলে ও যদি মনে করতো যে আমি কাজটা ছেড়ে দেবো। কিছুদিন আগে একটি মেয়ে আরজি করে সিএস ডিপার্টমেন্ট থেকে অন্য রাজ্যের মেয়ে ছেড়ে চলে গেছে। এখন আমাদের মনে হচ্ছে যে হয়তো এটাও ওই কারণ এই যে ঘটনাটা ঘটেছে, এ খুন হয়েছে বলে আজ এই বিষয়টা প্রকাশ্যে এসছে। কিন্তু আমার নিজের ধারণা এরকম ঘটনা এর আগে প্রচুর ঘটেছে, এবং ওই মেয়েটি ধরুন একটা কেউ এমডিতে চান্স পেয়ে পড়তে এসে চট করে ছেড়ে দেয়, একটা এমডি পাওয়া কত কষ্টকর, সেইখানে আজকে দাঁড়িয়ে সেই মেয়েটি ছেড়ে চলে গেছে। হয়তো সে বলবে না, কারণ মেয়েদের সম্মান তার বিষয়ে যুক্ত আছে, কিন্তু এইরকম ভাবে এরা এমন একটা সন্ত্রাসের পরিবেশ তৈরি করে দিয়েছিল। আজকে সেই মেয়েটি যে ছেড়ে চলে গেছে, তাকে 30 লক্ষ টাকা পশ্চিমবঙ্গ সরকারকে দিতে হয়েছে। ওই কোর্সে ভর্তি হয়ে ছাড়তে গেলে 30 লক্ষ টাকা দিতে হয়, আর সেই মেয়েটি আজকে মরে গেল, তার বিনিময় মূল্য কত? 10 লক্ষ টাকা। ভাবা যায় কোন জায়গায় রাজ্যটাকে উনি নামিয়ে নিয়ে গেছে। দীর্ঘদিন ধরে এই দুর্নীতি চলে আসছে। বিরূপাক্ষ বিশ্বাস, এবং সেও একজন চিকিৎসক, আপনিও একজন চিকিৎসক, তাহলে এই বিরূপাক্ষ বিশ্বাসের কি লাইসেন্স ক্যান্সেল হবে, রেজিস্ট্রেশন নাম্বার ক্যান্সেল হবে? আপনারা কি সেই ধরনের কোন রকম চিঠি উপর মহলে পাঠাবেন? শুনুন, ব্যাপারটা হচ্ছে যে আপনারা তো জানেন, মানুষ ভালো মানুষ খারাপ মানুষ, পৃথিবীতে তো এই ভাগটা আছে। সব চিকিৎসক ভালো এরকমটা নয়, সব চিকিৎসক খারাপ এরকমটা নয়, সব পেশাতেই এরকম আছে। বিরূপাক্ষ বিশ্বাসের হচ্ছে ভালো খারাপের ঊর্ধ্বে, মানে এরা এত নিকৃষ্ট জীব। বিরূপাক্ষ বিশ্বাস, অভিক দে, সন্দীপ ঘোষের, সুদীপ্ত রায়, এই যে একটা মানে বাহিনী, এরা এত নিকৃষ্ট জীব, এদের সাধারণ খারাপ বলে বলা যাবে না। এরা নিকৃষ্টতম বলে ইতিমধ্যেই আমাদের যারা চিহ্নিত হয়ে গেছে, এবং এদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা বিভিন্ন স্তরে শুরু হয়ে গেছে। আরজি করে আমাদের যে প্রাক্তন ছাত্র সংসদ, স্টুডেন্টস অ্যাসোসিয়েশন, খুব প্রেস্টিজিয়াস অর্গানাইজেশন, তারা এই রকম 16 জনকে বহিষ্কার করা হয়েছে। এবং যারা এদের মধ্যে, এদের যে সাঙ্গপাঙ্গ, যারা এখনো খুব জুনিয়র, মানে ভাবা যায় না, খুব কম বয়সী ছেলে মেয়েদেরকে দিয়েও এরাই কাজ করাচ্ছিল। আশিস পান্ডে, আরো কি সব আছে নামগুলো, তাদেরকে, যারা এখনো আরজি করে স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের সদস্য হয়নি, মানে যোগ্য হয়নি, সেই বয়সটা আসেনি বলে, বা পাস করার পর অতদিন হয়নি বা নেয়নি কোনো কারণে, তাদেরকে সিদ্ধান্ত হয়েছে তাদেরকে কোনোদিন আর স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের সদস্য করা হবে না। আইএমএ এদের এক্সপেল করতে বাধ্য হচ্ছে। সন্দীপ ঘোষকে অর্থোপেডিক সার্জনস অ্যাসোসিয়েশন এক্সপেল করে দিয়েছে, বহিষ্কার করে দিয়েছে। তা এইখানে আপনার হচ্ছে, আমরা অবশ্যই এটা, ওয়েস্ট বেঙ্গল মেডিকেল কাউন্সিল, যে মেডিকেল কাউন্সিলকে এরা হচ্ছে ওই রকম দুর্নীতিগ্রস্তভাবে নির্বাচন করেছিল, তারাও এখন বাধ্য হয়ে ন্যাশনাল মেডিকেল কাউন্সিলকে বলছে এদেরকে রেজিস্ট্রেশন বাতিল করো। এখন হচ্ছে দায় ঝেড়ে ফেলার প্রতিযোগিতা হচ্ছে। আপনারা একটা খেয়াল করে থাকবেন যে ওই অভিক দে বোধহয় টিএমসিপি, তৃণমূল ছাত্র পরিষদের কোন একটা নেতা, যেদিনকে ইন্দিরা মুখার্জি বলছেন যে ওইখানে অভিক দে ছিল না, ফিঙ্গারপ্রিন্ট এক্সপার্ট হিসেবে ছিল, সে একটা সাধারণ ডাক্তার, মানে সে আমার ছাত্র হওয়ার মতন, সে একটা সাধারণ ডাক্তার, সার্জারির পোস্ট গ্রাজুয়েট ট্রেনিং, সে নাকি ফিঙ্গারপ্রিন্ট এক্সপার্ট বলে যেদিনকে ইন্দিরা মুখার্জি দেখাচ্ছেন যে অভিক দে আইন মেনে ফিঙ্গারপ্রিন্ট এক্সপার্ট হিসেবে ওইখানে ওই ভিড়ের মধ্যে ছিল, সেমিনার হলের মধ্যে, তারপরের দিন তৃণমূল ছাত্র পরিষদ তারা অভিক দেকে বহিষ্কার করছে। কোন অভিযোগে? না, অভিক দে কেন ক্রাইম সিনে ছিল। অর্থাৎ সরকারের ছাত্র সংগঠন, শাসক দলের ছাত্র সংগঠন,
তার নিজের সরকারের পুলিশকে কতটা অপদস্থ করছে বুঝতে পারছি। এদের তাল জ্ঞান চলে গেছে। না, আপনাদের চিকিৎসক সংগঠনের তরফ থেকে কি ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে? আমরা সমস্ত এই যে বলে একটা বললাম ছাত্র সংসদ থেকে তাদেরকে বহিষ্কার করা হয়েছে। এখন আমাদের সমস্ত জায়গাতে এদের আমরা যাতে রেজিস্ট্রেশন গুলো বাতিল হয়ে যায়, কারণ এদের সত্যি করেই এদের চিকিৎসক হিসেবে চিকিৎসা করার কোনো যোগ্যতা নেই। মানে আপনারা অলরেডি স্টেপ নিয়েছেন? হ্যাঁ, আমাদের চিকিৎসকদের তরফ থেকে সমস্ত কিছু তো নিয়ম কানুন রক্ষা করতে হয়, সেগুলো চলছে। এবং আইএমএ, রাজ্য আইএমএ যাদেরকে ব্যবস্থা নিচ্ছে, মানে আইএমএ একটা খুব প্রেস্টিজিয়াস অর্গানাইজেশন, তার প্রভাবও এদের আগামী দিনে পড়বেই অবশ্যই। এবং ডব্লিউবিএমসি থেকে, ন্যাশনাল মেডিকেল কাউন্সিল থেকে এদেরকে যাতে এদের রেজিস্ট্রেশন ইত্যাদি বাতিল করা হয়, সেই ব্যাপারে আমরা সব রকমের চেষ্টা আমরা করব। আমরা একদম চিকিৎসকরা প্রতিশ্রুতিবদ্ধ যে আমরা শুধু এই মেয়েটি তো মানে হলো, শেষ হয়ে গেল। হ্যাঁ, আজকে যদি সন্দীপ ঘোষকে সত্যি এই সরকার এই আগেরবারে যে বদলি করেছিল তুই ফিরিয়ে না আনতো, আমার আফসোস হচ্ছে এটাই যে এই মেয়েটিকে হারাতে হতো না। যদি ফিরিয়ে না আনতো অন্তত এই মেয়েটিকে এরম ভাবে হারাতে হতো না। তো যা হয়ে গেছে এখন হয়ে গেছে, এটা তো খুবই দুঃখজনক ঘটনা, মানে একটা মর্মান্তিক, ভাবাও যাচ্ছে না যে কিভাবে এই জিনিসটাকে হয়েছে। কিন্তু আমরা চিকিৎসক সমাজ দিনে দিনে এই সংখ্যাটা বাড়ছে, যারা ওদের ভয়ের মধ্যে ছিল। গতকাল আমরা জয়েন্ট প্ল্যাটফর্ম অফ ডক্টরসের পক্ষ থেকে মেদিনীপুর মেডিকেল কলেজে গিয়েছিলাম। আপনি বিশ্বাস করবেন না, যখন গিয়ে আমরা প্রথম গিয়ে বসলাম, দেখলাম ওখানে 5-7 ছেলে মেয়ে বসে আছে। তারপরে প্রিন্সিপালের ঘরে দেখা করা হলো, ওনাদের কিছু মানে বাজে কাজ ওনারা করেছেন, ওই জহুজুর হিসেবে এরা যা বলে গেছে করে গেছেন, সেগুলো আমরা প্রতিবাদ করলাম। তার মধ্যেই ছেলেদের কাছে বার্তা গেল। ঘন্টা 2-3 পরে যখন ওদেরকে মিছিল শুরু হলো, তখন কিন্তু দেখা গেল 700-800 মেডিকেল কলেজের ছাত্র ছাত্রী, জুনিয়র ডাক্তার সেখানে উপস্থিত হয়েছে। এবং তারা আমাদের কাছে প্র্যাকটিক্যালি আমাদেরকে জোর করে বললো, স্যার আপনারা বক্তব্য রাখুন। আমরা বললাম যে আমরা তো বৃদ্ধ লোক, তোদের নেতা আমরা কি করে হব? বৃদ্ধ সাবধানী হইতে পারে না তোদের নেতা, নজরুল কবে বলে গেছে। তোরা বলছে না স্যার আপনারা আমাদেরকে পথ দেখান, আমরা তো বহুদিন ধরে এই সংস্কৃতিটাই চলে গেছে। মানে ছাত্র সংসদের নির্বাচন নেই তো, নিজের কথা নিজে কি করে বলতে হয়, নিজের অধিকার কি করে নিজে ছিনিয়ে নিতে হয়, এই সংস্কৃতিটাকে নষ্ট করে দেওয়া হয়েছে। তার ফলে ওরা বললো, এবং সেখানে এই সংখ্যাটা প্রতিদিন বাড়ছে। যে সমস্ত চিকিৎসকেরা এতদিন প্রচন্ড ভয়ে গুটিয়েছিলেন, তারা আজকে মুখ খুলতে শুরু করছেন। এই দেখবেন উত্তরবঙ্গ মেডিকেল কলেজের ডিন, তিনি বলেছেন তাকে কিভাবে, আজকেই আমি একটা মিডিয়াতে দেখছিলাম, তাকে কিভাবে চাপ দিয়ে প্রশ্নপত্র ফাঁস করতে বাধ্য করা হয়েছে। পরের পর সবাই মুখ খুলছে। এই সংখ্যাটা ক্রমশ বাড়বে এবং ওদের ওই সংখ্যাটা ক্রমশ ছোট সংকুচিত হয়ে এটাকে সামগ্রিকভাবে একদম শুধু চিকিৎসকদের উৎপাদন করা না। আমরা এই আন্দোলন কিন্তু এখন আর শুধু চিকিৎসকদের মধ্যে সীমাবদ্ধ নেই। এটা আমরা চিকিৎসক সমাজকে বলেছি, জুনিয়র ডাক্তারদের আমরা বলেছি যে তোমরা ভুলে যেও না, 14 তারিখের রাত্রে প্রায় 2 কোটি মানুষ রাস্তায় নেমেছিল। এবং আজকে যে জুনিয়র ডাক্তারদের ধর্মঘট চলছে, অসুবিধে কি হচ্ছে না? মানুষের কিছুটা তো অসুবিধা হচ্ছে, যদিও আমাদের যে স্বাস্থ্যমন্ত্রী তার নিজেরই ধারণা নেই যে কিভাবে স্বাস্থ্য পরিষেবাটা চলে। স্বাস্থ্য পরিষেবাটা আসলে মেডিকেল কলেজগুলোতে মূলত জুনিয়র ডাক্তারদের উপরে একটা বড় নির্ভরতা থাকে। আমরা যারা শিক্ষক চিকিৎসক, আমাদের কাছ থেকে ওদেরকে শেখানো এবং ওদের ট্রেনিংটাতে ভালো করে হয় সেটা দেখা, তার সঙ্গে কিছু পরিষেবা ক্রিটিক্যাল কেসগুলোকে দেওয়া। মূলত দৈনন্দিনের সার্ভিসটা ওরাই চালায়, এটা অস্বীকার করার কোনো জায়গা নেই। কিন্তু আমাদের বাকি মেডিকেল কলেজ এগুলোর বাইরে যে সমস্ত হাসপাতালগুলো মূলত কিন্তু সার্ভিস ডাক্তাররা চালায়। আমাদের 2 রকমের সার্ভিস আছে, একটা হচ্ছে আমরা টিচিং ক্যাডার আর একটা নন টিচিং ক্যাডার। এই নন টিচিং ক্যাডাররা যত নন মেডিকেল কলেজগুলোকে তারা কিন্তু হাসপাতালগুলোকে চালান। তাহলে তারা তো কেউ স্ট্রাইকে যায়নি, আমরা স্ট্রাইকে যাইনি, তাহলে পরিষেবাটা, হাসপাতাল পরিষেবা সম্পূর্ণ ভেঙে পড়বে কোথায়? কিন্তু আমাদের মাননীয় স্বাস্থ্যমন্ত্রী সেটা ধারণা নেই এই পরিষেবাটা আসলে কারা চালায়। আসলে উনি তো কখনো স্বাস্থ্য ভবনে আসেনি না, উনি ওখান থেকেই রমান্ন থেকেই চালান, যার ফলে কোনো ধারণা নেই। আজকে এইসব বলে বিভ্রান্ত করার পরেও কিন্তু মানুষ সম্পূর্ণ রকমভাবে কিন্তু এখনো চিকিৎসকদের সঙ্গে দৃঢ়ভাবে আছে। এইটা আমরা আমাদের জুনিয়রদেরকেও বলছি যে এটা কিন্তু মানুষের এই যে তোমাদের প্রতি আস্থা, এই সম্মান মানুষ তোমাদের দিচ্ছে, এর প্রতিদান কিন্তু তোমাদের এইভাবেই দিতে হবে যে শুধু নিজেদের স্বার্থটাকে চরিতার্থ করলে চলবে না। নিজের নিরাপত্তা, নিজের সিসিটিভি, নিজের আমার সিকিউরিটি ফোর্স, এটাই শেষ না। পশ্চিমবাংলা থেকে যে দুর্নীতির ফলে আজকে ভয়ঙ্কর, যে মানুষের মধ্যে ভয়ঙ্কর একটা দুর্নীতির ফলে আজকের এই পরিবেশ তৈরি হয়েছে। নিরাপত্তা কি শুধু বন্দুকের রাইফেল দিয়ে হয়? তাহলে তো ইন্দিরা গান্ধী খুন হতেন না, রাজীব গান্ধী খুন হতেন না। নিরাপত্তা হচ্ছে একটা বাতাবরণ, যে চারদিকে সাধারণ মানুষের চোখ থাকবে। একটা মেয়েকে যদি টন্ট করে, পাশে 2টো লোক প্রতিবাদ করবে, এইটা তো নিরাপত্তা। যে একটা ছাত্র বা ছাত্রীকে যদি বাজে কথা বলে, একটা শিক্ষক যদি কোনো খারাপ কথা বলে, এটা তো নিরাপত্তা। সেই জায়গায় সেই বাতাবরণটাকে, মানে এরা এত খারাপ সংস্কৃতি করে দিয়েছে।
আপনি দেখেছেন একজন এমপি কাকলি ঘোষ দস্তিদার কি একটা মন্তব্য করেছেন, চিন্তা করুন তো। উনি একবারও ভাবলেন না যে এটার ফলে সমস্ত শিক্ষক সমাজকে উনি অপমান করলেন, সমস্ত মেয়েদেরকে উনি অপমান করলেন যে মেয়েরা এরকম ভাবে লোকের কোলে বসে পাস করে। তো এইরকম এদের আসলে মানে তাল জ্ঞান হারিয়ে গেছে, বাজে কথা বলতে বলতে, বাজে কাজ করতে করতে এদের একদম তাল জ্ঞান হারিয়ে গেছে। কোথায় কথাগুলো বলতে হয় সেটা এদের মাথার মধ্যে নেই। একাধিক জায়গায় আমরা দেখছি যে এমএলএ তিনি বলছেন যে এই যে লাভলি মৈত্র নাকি তিনি বলছেন ডাক্তাররা কসাই কসাই। আরে তুমি অসুস্থ হলে কোথায় যাবে? সেই তো ডাক্তারের কাছেই যেতে হবে। কসাই সব ডাক্তার কসাই? হ্যাঁ, নেই কসাই আমরা তো বলছি না, থাকতে পারে, যেমন ড্রাগ খাওয়া সব জায়গাতেই থাকে, সবাই তো নয়। তো এই যে জায়গাটা আমরা কিন্তু সেটাই বলছি যে এই সম্পূর্ণ দুর্নীতিটাকে আমূলে উৎপাটন করে এই মুভমেন্ট শেষ হবে। এইটা কিন্তু আমাদের কাছে চ্যালেঞ্জ, আমরা মুভমেন্টটাকে সেই পর্যন্ত টেনে নিয়ে যেতে পারি কি না। আমরা যারা শিক্ষক চিকিৎসক আছি বা সিনিয়র চিকিৎসক আছি, এইটা আমরা ছাত্রছাত্রীদের প্রতি মুহূর্তে এই শিক্ষা দিচ্ছি, শুধু তোমার নিজের স্বার্থটা চরিতার্থ হলে হবে না। যে এই খারাপ নিরাপত্তাহীনতার বাতাবরণ যে দুর্নীতি পশ্চিমবাংলায় তৈরি করেছে, আজকে পশ্চিমবাংলার মানুষ ধরিয়ে নিয়েছে দুর্নীতিটাই হচ্ছে যে নীতি। আচ্ছা, সাধারণ আপনি কয়েক বছর আগে দেখবেন একজন ট্যাক্সি ড্রাইভার 2 লক্ষ টাকা ট্যাক্সিতে কুড়িয়ে পেয়েছিলেন আর কি, প্রায় বেশ কয়েক বছর আগে। তাকে তখন পুলিশের থানায় সাংবাদিকরা জিজ্ঞেস করছেন, আপনি 2 লক্ষ টাকা পেয়ে ফেরত দিয়ে দিলেন, আপনি কত বড় সৎ মানুষ। বলছে সে কি, এটা তো স্বাভাবিক, আমি যদি টাকাটা নিতাম আমি যদি চোর হতাম। আমাদের তো বিদ্যাসাগর এই তো শিখিয়ে গেছে যে না বলিয়া পরের দ্রব্য লইলে চুরি করা বলা হয়। আর এই বর্তমান শাসক দল এটাকে ভুলিয়ে দিয়ে পশ্চিমবাংলার মানুষকে স্বাভাবিক চোরে পরিণত করার, স্বাভাবিক দুর্নীতিগ্রস্ত, স্বাভাবিক অসচ্ছল, স্বাভাবিক সমাজ বিরুদ্ধে পরিণত করার যে রেওয়াজ শুরু করেছে খানিকটা ভাতা মুক্তসুদ দিয়ে, সেইটার বিরুদ্ধে আমাদের লড়াই। এই সামগ্রিক দুর্নীতিটাকে উৎপাটন করেই তবে আমরা ছাড়ব। তবে আপনি যে কথাগুলো বললেন সেই কথা রেশ ধরে যদি প্রশ্ন করি, মানুষের মধ্যে একটা অদ্ভুত চেঞ্জ দেখা গিয়েছে। মানুষ আজকাল মিছিল খুঁজছে, যে মানুষ মিছিল থেকে দূরে থাকার চেষ্টা করছিল, মানুষ আজকাল মিছিল খুঁজছে। এই প্রতিবাদ কতদিন চলবে বলে মনে হয়? এটা খুব একটা দামি কথা আপনি বলেছেন। আমরা এটা নিজেদের অভিজ্ঞতায় দেখছি, এই এত বড় আন্দোলন। এবং সত্যি করি এই মুহূর্তে বাঙালি হিসেবে নিজেকে ভাবতে আবার গর্ববোধ হচ্ছে। আজকে এত দিন পরে একটা বোধ হচ্ছে যে হ্যাঁ, আমরা একটা বাঙালি জাত। বাঙালি মানে আমি খুব বাঙালি শব্দজমে কথা বলছি, আমি বাংলায় যারা থাকে আমাদের যে একটা গর্ব যে আমরা মানে ভট বেঙ্গল থিংস টুডে, ইন্ডিয়া থিংস টুমরো, সেই জায়গাটা যেন আমাদের কাছে আবার ফিরে পেতে যাচ্ছি আমরা। এবং এইটা যে আজকে বলছেন যে যেটা আমাদের এই আন্দোলন আমার ধারণা মানুষ চালিয়ে নিয়ে যাবে। যে জোয়ারটা এসেছে, এই জোয়ারটাকে এই মুহূর্তে 14 তারিখে রাত্রে যেটা হয়েছে, আমার ধারণা আজকে 4 সেপ্টেম্বর আগামীকাল সুপ্রিম কোর্টের যে আছে, আমার ধারণা আজকে রাস্তাতে একই পুনরাবৃত্তি দেখবে, মানে শুধু কলকাতা না, বাংলার রাস্তা। এবং এই প্রতিবাদ আপনারা জানেন যে সারা ভারতবর্ষে, সারা পৃথিবীতে ধ্বনিত হচ্ছে। এভারেস্টের শৃঙ্গে উঠেও তার মাথায় থাকছে যে উই ওয়ান্ট জাস্টিস লিখে করা। সুতরাং এই আন্দোলন আজকে মানুষের মনে ঢুকে গেছে, মননে ঢুকে গেছে যে স্বেচ্ছাচার, স্বৈরাচার, দুর্নীতি শেষ কথা নয়, মানবতাই শেষ কথা বলবে। আপনারা কি মিছিল নিয়ে নিজাম প্যালেস বা সিজিও কমপ্লেক্স যাবেন? আমরা যেখানে যেখানে প্রয়োজন হচ্ছে সেখানে, আমরা ইতিমধ্যেই সিজিও কমপ্লেক্স অভিযান করেছি। আমাদের একটা বড় অভিযান সেদিনকে, আমরা তো নিজেদের আমাদের অ্যাসেসমেন্ট ছিল যে 500 লোক হবে। আমরা সিজিও কমপ্লেক্স অভিযানের ডাক দিয়েছিলাম ওয়েস্ট বেঙ্গল মেডিকেল কাউন্সিলের অফিস থেকে এই কটা দিন আগে। তা সেদিনকে আমাদের ধারণা ছিল যে খুব বেশি হলে 500 মানুষ আসবে আমাদের কাছে সব মিলিয়ে। তা পুলিশ বলেছিল আপনাদের 250-র বেশি লোক হবে না। সেদিনকে প্রায় 1010 মানুষ এসেছে, মানে আমাদের কল্পনার কত গুণ, 20 গুণ মানুষ সেখানে এসেছে। যে কোনো কর্মসূচি ডাকা হচ্ছে, মানুষ উজাড় করে নেমে পড়ছে। কারণ মানুষ হচ্ছে যে এইটা শুধু একটা ঘটনা নয়, মানুষ ফুঁস ছিল। উনি তো ফোঁস করার কথা বলেছেন, আসলে মানুষই কিন্তু ফুঁস ছিল মনে মনে। কারণ এই যে একটা ঘটনারও শাস্তি হয়নি। বগটুইয়ের ভাবতে পারছেন 12 জন মানুষকে পুড়িয়ে হত্যা করা হয়েছে বগটুইয়ে। এবং সেই ঘটনার যে ভাদু শেখের স্ত্রী তার সাক্ষীকে দাঁড়িয়েকে চিনতে পারছেন অপরাধীকে, নিজের স্ত্রী যাকে দেখেছে তাকে অপরাধীকে চিনতে পারছে না, বলছে আমি চিনতে পারছি। তার মানে কি হয় প্রচন্ড রকমের একটা ভয়, অথবা কিছু একটা ভক্তির উপকরণ তাকে সরবরাহ করা হয়েছে। এই করে সমস্ত ঘটনাগুলোকে, আজকে ওই যে মেয়েটি মারা গিয়েছিল ধানতলায়, বোধহয় প্রথম যে ঘটনা, হ্যাঁ এই বড় ঘটনা, সেখানে তার যে নিম্ন কোর্টে সাজা হলো, উচ্চ কোর্টে গিয়ে তার বেকসুর খালাস। তার মানে পুলিশের কি ভয়ঙ্কর ভূমিকা চিন্তা করুন। এবং এইখানে উনি যে 7 দিন সময় ছিলেন, 7 দিন না পেলে আমি সিবিআইকে দিয়ে দেবো, ওই 7 দিন যদি সময় দেওয়া হতো তাহলে কিন্তু আর কোনো সাক্ষ্য প্রমাণই থাকতো না। কারণ যেটুকু সময় পেয়েছে পুলিশ, একদম প্রাইমা ফেসি প্রুফ
যে পুলিশ কাজ করেছে তদন্ত করার জন্য নয়, তদন্তের সমস্ত রকম উপকরণকে লোপাট করাটাই ছিল পুলিশের উদ্দেশ্য। যার জন্যে আজকে মৃতদেহটা ওদের কাছে ভয়ঙ্কর একটা বিপদের কারণ হতে পারত। যে মৃতদেহ থেকে বড় ডেড বডি নেভার টেল এ লাই। এবং দেখা গেল সেই মৃতদেহ পুড়িয়ে ফেলার পর সিজার লিস্ট তৈরি হচ্ছে এবং মৃতদেহ ইয়েতে পুড়িয়ে ফেলা সই করছে কে? সব নিশ্চয়ই আমরা শুনেছেন, বাবা মা বা আত্মীয় স্বজন সই করেনি, লোকাল একজন কাউন্সিলর সই করেছে বার্নিং ঘাটে। মানে ভাবা যায় কতটা তৎপরতা নিয়ে পুলিশ এই কাজটা করেছে বা করতে দিয়েছে। এটা কি যথেষ্ট সন্দেহজনক নয় যে কোনো একজন প্রভাবশালীকে আড়াল করতে এই জিনিসটা চলছে? একদম। এবং সেই প্রভাবশালীটা খুব মারাত্মক ধরনের প্রভাবশালী, খুব মারাত্মক। ওই সঞ্জয় রায়কে আমাদের ধারণা ও হয়তো ছিল এদিক ওদিক কোথাও কিছু ভাবে ছিল, কিন্তু ওকে অপরাধী সাজিয়ে এই যে উনি বলছেন না এখনই ফাঁসি দিয়ে দাও, এইটার আসল উদ্দেশ্য হচ্ছে যে ওই আমি ধরে দিলাম 12 ঘন্টার মধ্যে ধরে দিয়েছি, 48 ঘন্টার মধ্যে ফাঁসি হয়ে যাবে, খেলা শেষ। তারপরে সে যে কাকে ধরেছে, কার ফাঁসি হলো, মানুষ বোঝার আগে খেলাটা শেষ হয়ে যাবে। এই যে তাড়াহুড়োর কথাই আপনি বলছেন, এই তাড়াহুড়ো করে একটা যে ফুটেজ আমরা দেখতে পাচ্ছি যেখানে অনেক লোকের ভিড় রয়েছে এবং তথ্য প্রমাণ লোপাটের বারবার অভিযোগ উঠে আসছে, তো তথ্য প্রমাণ লোপাটের সঙ্গে যে বা যারা জড়িত, যে বিপুল সংখ্যক লোকজন জড়িত, তাদের কি মনে হয় না প্রত্যেকের শাস্তি হওয়া উচিত? একদম, আমরা প্রত্যেকের শাস্তি নিয়ে আজকে দেখছেন তো বিরূপাক্ষ বিশ্বাস, তাকে বাঁচানোর জন্য বর্ধমান থেকে সিনিয়র রেসিডেন্ট ট্রান্সফার করা হয়েছে। সিনিয়র রেসিডেন্ট এরম ভাবে ট্রান্সফার করা হয় না, ট্রান্সফার করা হয়েছে কাকদ্বীপে। আর সেই কাকদ্বীপে কি স্লোগান উঠেছে? বর্ধমানের হায়না কাকদ্বীপও চায় না। বুঝতে পেরেছেন? আমার ডায়মন্ড হারবার মেডিকেল কলেজের ছেলেরা ভোরবেলায় আমাকে ফোন করেছে যে স্যার এরকম বিরূপাক্ষ বিশ্বাসকে ডায়মন্ড হারবারে দিয়েছে, তোরা কি করবি? বলছে আমরা কিছুতেই এখানে ঢুকতে দেবো না, চাল যা যেখানে জয়েন করার কথা সিএমওইচ অফিসে তোরা চলে। বলো কোথায় গিয়ে জয়েন করাবো? সিএমওইচ অফিসে, চিফ মেডিকেল অফিসার অফ হেলথ অফিসে জয়েন করতে হয়। ওরা সকাল থেকে 100 ছাত্রছাত্রী সেই অফিসের গেট বন্ধ করে দিচ্ছে, ঢুকতেই দেবে না, কেউ ঢুকতে দেবে না। এরা কোথাও এদেরকে যেখানে দেওয়া হবে আপনি, এবং সিবিআই তদন্ত আমাদের যে সব থেকে গুরুত্বপূর্ণ হচ্ছে, মানুষ যদি সজাগ না থাকে সব কিছু চাপা পড়ে যেতে পারে। কারণ যে সিবিআই আজকে তদন্ত ভার দেওয়া হয়েছে, আপনারা শুনেছেন কিনা জানি না, প্রথম দিনের পরের দিন বোধহয় আরজি করের নতুন যে প্রিন্সিপাল সুহিতা ম্যাডাম, তিনি যখন জয়েন করতে এলেন, প্রথম দিন জয়েন করে চলে গেছেন, কেউ জানতে পারেনি। দ্বিতীয় দিন উনি যখন জয়েন করার জন্য দ্বিতীয় দিন যখন কাজে ঢুকেছেন, ছাত্রছাত্রী জুনিয়র ডাক্তাররা ওনাকে ঘেরাও করে দিয়েছে, কারণ ওনার নামেও প্রচুর অভিযোগ। উনি যখন হেলথ ইউনিভার্সিটিতে ছিলেন, ওনার ওই নিজস্ব আত্মীয় স্বজনকে হেকাথন হিসাবের নামে প্রচুর টাকা পয়সা পাওয়ার ব্যবস্থা করে দিয়েছেন। এবং এই যে সামগ্রিক মেডিকেল শিক্ষাক্ষেত্রে একটা বড় অরাজকতা, এর জন্য ওনার একটা বড় ভূমিকা আছে। তা ছাত্রছাত্রী জুনিয়র ডাক্তাররা ওনাকে ঘেরাও করে যে ঢুকেছেন যখন আর বেরোতে দেবো না। সেখানে সিবিআই কি ভূমিকা পালন করলো? সিবিআই এর একটা দল সেদিনকে ওনাকে ইন্টারভিউ করতে এসেছিল যে আরজি করে প্রিন্সিপাল তার কাছে গিয়ে করবেন। সিবিআই দল ভেতরে ঢোকা আর কিছুক্ষণ পরে তারা বেরিয়ে এসে এই জুনিয়র ডাক্তারদের লিডারশিপকে ডেকে বলে আমরা ওনাকে একটু সিজিও কমপ্লেক্সে নিয়ে যেতে চাই জেরা করবার জন্য। জেরাটা করে আমরা আবার এখানে ফেরত দিয়ে যাবো। এবং একটা ভিডিও আছে, এই কিঞ্জল বলে একজনের ডাক্তারবাবুর ভিডিও আছে, সে বলছে সবাইকে সিবিআই এর অফিসাররা ভেতরে আমাদের এই কথা বলেছেন, সিজিওতে নিয়ে যাবেন আবার ফেরত দিয়ে যাবেন, সেই জন্য আমরা ম্যাডামকে এখন এখান থেকে ছাড়ছি। অদ্ভুত ঘটনা, আপনারা জানেন নিশ্চয়ই বোধহয়, যে সিজিও কমপ্লেক্সে সিবিআই নিয়ে গেছে নাম কাও আসতে, এবং তারপরে ওনার বাড়ি পৌঁছে দিয়েছে আরজি করে না ঢুকে। তাহলে যে মিথ্যা দিয়ে যা তদন্ত শুরু হলো, সেই তদন্ত যে সত্যের উপনীত হবে এর গ্যারেন্টি কোথায়? পশ্চিমবাংলায় এতগুলো জিনিসের সিবিআই তদন্ত হয়েছে, একটারও কোনো ফয়সালা হয়েছে? সুপ্রিম কোর্টে পর্যন্ত, সুপ্রিম কোর্টে তারিখের পর তারিখ একটা সাধারণ ডিএ মামলা, তার তারিখের পর তারিখ কত বছর হয়ে গেল, অথচ সেখানে অভিষেকের জামিন এগিয়ে আনার মামলা সেটা কিন্তু পরের দিনই ডেট পেয়ে যাচ্ছে। আজকে কপিল সিবালকে মতন লয়ারকে দেখা যাচ্ছে 21টা উকিল খাড়া করে দিয়েছে, এবং যার টোটাল ফিস দাঁড়াচ্ছে কয়েক কোটি টাকা। কাদের টাকা দিচ্ছেন উনি? এ তো আপনার ট্যাক্সের টাকা, আমাদের যে মাইনে থেকে ট্যাক্স কেটে নিচ্ছে, আপনাদের যে জিনিসপত্র সারা যারা কিনছেন তার থেকে যে ট্যাক্স কাটছে, তাদের টাকাটা তো উনি খরচ করছেন। তো সেখানে তো গিয়ে কাকে খরচ করছেন? কেন না, যাতে ওর প্রকৃত অপরাধীরা চিহ্নিত না হয়। সেখানে সরকারের উচিত ছিল যে কে অপরাধী বার করা, কাউন্টার উপিল দিচ্ছেন যে যাতে, কারণ সন্দীপ ঘোষের যে প্রথম দিন সুপ্রিম কোর্টে শুনানি হয়েছে, তখন সন্দীপ ঘোষকে সুপ্রিম কোর্ট জানতে চেয়েছেন যে এইটা তো সন্দীপ ঘোষ এই অপরাধ ইতিমধ্যেই করে ফেলেছেন। তখন কপিল সিবালকে বলতে শোনা যাচ্ছে নট ট্রু, মানে এটা সুপ্রিম কোর্ট যে ডিফেন্সের যে লয়ার যেটা বলছে সেটা সত্যি কথা নয়।
বুঝতে পারছেন? আমরা সুপ্রিম সন্দীপ কোর্টের ঘোষকে কাছে- ডিফেন্ড করতে চাইছে কপিল সিবাল, তার মানে এদেরকে ওই জন্যই নামানো হয়েছে। সুপ্রিম কোর্টের কাছে আপনাদের মূল বক্তব্য বিষয় কি থাকবে? আমরা চাই সুবিচার। মেয়েটি যেভাবে নারকীয়ভাবে মারা গেছে, আমরা চাই, এই প্রথম চাই যে এর একটা সুবিচার হোক। দ্বিতীয় হচ্ছে, আমরা যেটা প্রাথমিকভাবে বুঝতে পারছি সমগ্র বাতাবরণ থেকে, এই মৃত্যুটা, এই ভয়ঙ্কর অভাবনীয় মৃত্যুটা হতো না যদি না একটা দুর্নীতির বিরাট চক্র এর পেছনে কাজ করতো। তাহলে আমাদের দ্বিতীয় দাবি হচ্ছে, এই দুর্নীতির সঙ্গে কারা যুক্ত তাদেরকে চিহ্নিত করা এবং কঠোরতম শাস্তি দেওয়া। আর তৃতীয় এক দাবি হচ্ছে, এই প্রমাণ লোপাটের সঙ্গে যারা যারা যুক্ত আছে তাদেরকেও চিহ্নিত করা, কঠোরতম শাস্তি দেওয়া। এই তিনটি আমাদের প্রাথমিক দাবি। আর তার সঙ্গে অবশ্যই নিরাপত্তা ইত্যাদি যে সাধারণ দাবিগুলো থাকে সেগুলো তো আছেই, কিন্তু আমাদের প্রাথমিক দাবি কিন্তু সুবিচার। এদেরকে আমাদের দুর্নীতি মূলোৎপাটন করার জন্য যা করার দরকার সেটা করা। আর প্রমাণ লোপাটের সঙ্গে যারা যুক্ত, বিনীত গোয়েল থেকে আরম্ভ করে তার বাবা কাকা যারা সব পরামর্শ দিয়েছে, তাদের প্রত্যেককে সাজা দিতে গ্রেফতার করে। আমার একটা শেষ প্রশ্ন থাকবে আপনার কাছে। চিকিৎসক মানে আমরা জানি ভীষণ নোবেল একটা প্রফেশন, যারা প্রাণ দেয়। আজকাল দেখা যাচ্ছে চিকিৎসকরা প্রাণ নেয় এরকম কাণ্ডের সঙ্গেও যুক্ত রয়েছে। আপনি একজন শিক্ষক চিকিৎসক, আপনার হাতে প্রচুর চিকিৎসক তৈরি হয়, কখনো অসহায় লাগে না এরকম ঘটনা শোনার পর? শুনুন, আপনারা দু রকমেরই সব জায়গায় জুড়ে আছে। এই যে ঘটনার প্রথম 9 তারিখে ঘটনাটা ঘটেছে, তো 9 তারিখে 10 তারিখে ওখানে আমাদের জয়েন্ট প্ল্যাটফর্ম অফ ডক্টরস একটা আহ্বান জানিয়েছিল যে যে যেখানে আছেন আমাদের একটা সভা হবে, এখানে আসবেন, প্রতিবাদ সভা, যাতে দোষী গ্রেপ্তার হয়। তা আমি স্টুডেন্টস হেলথ হোমের পক্ষ থেকে আমরা একটা 30-35 জন, সেদিনকে ভালো বৃষ্টি হচ্ছিল, আমরা একটা ছোট মিছিল করে ওই আরজিকর মেডিকেল কলেজে যাচ্ছিলাম। ঢোকার মাত্র ওখানে আমাদেরকে বেশ কিছু জুনিয়র ডাক্তার ছাত্র তারা রাস্তা আটকালো। তারপরে বচসা শেষে আমার মাথায় তারা একটা ডান্ডা দিয়ে মারলো, যেটা ছিল হেলথ হোমেরই ফেস্টুনের ডান্ডা, কেড়ে নিয়ে মারলো। আমার এখানে দেখতে পাবেন এখন একটা দাগ আছে, ছোট একটু রক্তও ঝরেছে এই প্রতিবাদের ক্ষেত্রে। তাহলে তিনিও ডাক্তার, আমিও ডাক্তার, পার্থক্যটা বুঝতে হবে যে এই যে মানে পরিবেশের মধ্যে দিয়ে এরা আজকে এরকম জন্তু জানোয়ারে রূপান্তরিত হয়েছে। সুতরাং তাদের যারা তৈরি করছে এরকম ভাবে, সেই তৈরির মদতদাতাদেরকে সমূলে উৎপাটন না করলে ওই ভগবান ডাক্তার পাওয়ার চান্স নেই। যা হবে তাদের একটা বড় ওই কসাই ডাক্তার বলুন, শয়তান ডাক্তার বলুন, ডাকাত ডাক্তার বলুন, বেরোবে। কারণ বাতাবরণটা সেরকম দরকার। যদি আপনার কাছে সেই বাতাবরণ থাকে যে বনফুল তৈরি হতে পারে, তাহলে বনফুলের মতো ডাক্তার বেরোবে। আর যদি আপনার মতো বাতাবরণ থাকে সন্দীপ ঘোষ তৈরি হতে পারে, এবং সন্দীপ ঘোষ হলে তুমি পুরস্কৃত হবে, তুমি আরো 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 পদ পাবে, তুমি ট্রান্সফার হয়েও বারবার ফিরে আসবে, সেই বাতাবরণ যদি থাকে মাথায় ছাতা, তাহলে সন্দীপ ঘোষের মতো ডাক্তার। অনেক ধন্যবাদ আপনার সময় দেওয়ার জন্য, এবং আপনার কথাগুলো অবশ্যই ভীষণ মূল্যবান, যার জন্য অসংখ্য ধন্যবাদ পবিত্র বাবুকে। আপনাদের সঙ্গে দেখা হচ্ছে পরবর্তী এপিসোডে। সঙ্গে থাকুন, দেখতে থাকুন মাধ্যম।